অনেক দিন আগের কথা। গণেশপুর নামে একটি ছোট্ট মাটির তৈরি ঘরে শিবু নামের এক ছেলে বাস করত। শিবু ছিল খুবই অসহায় এক ইতিম ছেলে। তাকে জন্ম দেওয়ার পরেই তার মা এই পৃথিবী ছেড়ে চলে যান। তুই বারবার আমার জন্য খাবার নিয়ে কেন আসিস দাদা? কারণ আমি জানি তুই কি খেয়ে আছিস, আর তুইও জানিস আমি তোর জন্য কেন খাবার নিয়ে আসি। আমি তোর উপকার কোনোদিন ভুলতে পারবো না। এটা উপকার না দাদা, এটা আমাদের ভালোবাসা। এই কথা বলে দীপু সেখান থেকে চুপচাপ চলে গেল। কিছুক্ষণ পর শিবু ঘরের বাইরে এসে দাঁড়ালো। হঠাৎ সে দেখতে পেল গ্রামের জমিদার তার দিকেই এগিয়ে আসছেন। শিবু, খাওয়া হয়ে গেছে? আপনার ছেলে দীপু এসে আমাকে খাবার দিয়ে গেছে। ভালোই হয়েছে, তুই এখন অনেক বড় হয়ে গিয়েছিস বাবা। এবার নিজের খেয়াল নিজেকেই রাখতে শিখ। কর্তামশাই, 10 বছর বয়স থেকে আজ পর্যন্ত আপনি আমার খেয়াল রেখে এসেছেন, কিন্তু কর্তা, এখন আমার লজ্জা লাগে। আমি এখন নিজে কিছু কাজ করতে চাই। তোর কথায় শক্তি আছে শিবু। যেহেতু তুই কাজ করতেই চাস, তাহলে বাড়ির পিছনের জঙ্গলে গিয়ে কাঠ কাটতে পারিস, কিংবা মধু সংগ্রহ করতে পারিস। হ্যাঁ, আমিও তাই ভেবেছি কর্তামশাই। এখন সময় এসেছে, বসে থাকলে আর চলবে না। যারা আমার জন্য এত কিছু করেছেন, এবার আমিও তাদের জন্য ভালো কিছু করতে চাই। আচ্ছা বেশ, তাহলে কাজে লেগে পড়। আমি এখন বাজারে চললাম। এ কথা বলেই জমিদার সেখান থেকে চলে গেলেন। আর শিবু মনে মনে বলতে লাগলো, কর্তামশাই ভালো কথাই বলেছেন, আমি যাই জঙ্গলের দিকে। শিবুর যেমন কথা ঠিক তেমনই কাজ। সে আর দেরি না করে ঢুকে পড়ল সেই গভীর জঙ্গলের ভিতরে। এই জঙ্গলে তো অনেক গাছ আছে, কিন্তু আজ তো কুড়াল নিয়ে আসা হয়নি। আজ শুধু গাছ দেখে যাই, কাল সকালে এসে সবার আগে গাছ কাটার কাজ শুরু করব। শিবু এই কথা বলতে না বলতেই দেখতে পেল একটি গাছের নিচে একজন লোক বসে আছে। লোকটি এক দৃষ্টিতে শিবুর দিকে তাকিয়েছিল। কেন জানি লোকটিকে শিবুর কাছে বেশ অদ্ভুত মনে হল। বড় আশ্চর্যের ব্যাপার, এই লোকটা অন্য সব লোকের থেকে একেবারেই আলাদা। আর সে আমাকে এইভাবে তাকিয়ে দেখছে কেন? শিবু এতটুকু বলতেই সেই লোকটি ধীরে ধীরে তার কাছে এগিয়ে এলো এবং বলতে লাগলো, আমি তোকে চিনি। তুই কি বীর শঙ্করের ছেলে না? হ্যাঁ, আপনি তো দেখছি এক অদ্ভুত লোক। আপনি আমার বাবার নাম জানেন কিভাবে? আমি তোকে একটা প্রশ্ন করেছি, তার উত্তর দে। তুই কি বীর শঙ্করের ছেলে? হ্যাঁ, আমি বীর শঙ্করের ছেলে। তোর বাবা কয়েক বছর আগে হারিয়ে গিয়েছিলেন, যিনি আজ পর্যন্ত আর ফিরে আসেননি। কিন্তু আপনি এত কিছু কিভাবে জানেন? আমি তোর বাবার রহস্যের কথা জানি। তোর বাবা কোনো সাধারণ মানুষ ছিলেন না। আমি জানি না আপনি কে, আপনার কথা আমি কেন বিশ্বাস করব? কখনো ভেবে দেখেছিস, গত 10 বছর ধরে তুই বাবা ছাড়া বেঁচে আছিস, কিন্তু গ্রামের কোনো মানুষ তোর বাবার কথা মুখেও আনে না। কেউ তোর কোনো সাহায্যও করে না, শুধু তোর কর্তামশাই ছাড়া। আপনি তো আমার সম্পর্কে অনেক কিছু জানেন। আপনি আসলে কে? এখনই তাকে সব বলতে পারবো না। তার জন্য তাকে আগে অভিশাপ থেকে মুক্ত করতে হবে। শিবু জানি না কেন সেই লোকটাকে দেখে ভয় পেতে শুরু করলো। সে দৌড়াতে দৌড়াতে জঙ্গলের ভেতর থেকে গ্রামের দিকে পালিয়ে গেল। বাড়িতে ফিরে সে ভয়ে ভয়ে বলতে লাগলো, আমি এখন আর কখনো ওই জঙ্গলে যাব না। ঠিক তখনই সেখানে দীপু এসে পড়ল। তার হাতে খাবার ছিল। শিবুকে ভয়ে কাঁপতে দেখে সে অবাক হয়ে বলল, কি হয়েছে শিবু? তোর কপালে ঘাম কেন, তাও আবার এই কনকনে ঠান্ডার মধ্যে? আর তুই এতটা ঘাবড়ে গেছিস কেন? শিবু দীপুর কাছে আর কিছু লুকালো না। কাঁপা কাঁপা ঠোঁটে সে জঙ্গলের সেই অদ্ভুত লোকের সব কথা দীপুকে বলে দিল। শিবু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। সকালে যখন শিবু ঘুম থেকে উঠল, তখন তার মনের ভয়টা কেটে গিয়েছিল। আমি বোধহয় সেই লোকের কথা শুনে বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু তার কথাগুলো ভাবলে মনে হয়, হ্যাঁ, ওই লোকটা আমার বাবার সম্পর্কে কিছু না কিছু জানে। আর সে ঠিকই বলেছে। গ্রামে যাকে আমার বাবার কথা জিজ্ঞেস করি, কেউ কিছু বলতে চায় না। আমি যখন কর্তামশাইয়ের কাছে বাবার কথা জানতে চেয়েছিলাম, তিনিও কথাটা এড়িয়ে গিয়েছিলেন। শুধু এটুকুই বলেছিলেন, আমার মা আমাকে জন্ম দেওয়ার পরই মারা গিয়েছিলেন।
আর 10 বছর আগে আমার বাবা জঙ্গলে গিয়েছিলেন, কিন্তু আর ফিরে আসেন। তার কিছুক্ষণ পর শিবু আবার সেই জঙ্গলের দিকে রওনা দিল। সে ধীরে ধীরে সেই জায়গায় গিয়ে দাঁড়ালো যেখানে তার সেই অদ্ভুত লোকটির সঙ্গে দেখা হয়েছিল। হঠাৎ সেই লোকটি তার সামনে এসে দাঁড়ালো। আমি জানতাম তুই নিশ্চয়ই আসবি, কারণ তুইও তোর বাবা বীর শঙ্করের মতো সাহসী। আপনি বলুন তো, আমার বাবার সম্পর্কে আপনি কি জানেন? তিনি কোথায় আছেন? তিনি কি আজও বেঁচে আছেন? কাল আমি তোকে বলেছিলাম তার আগে আমাকে অভিশাপ থেকে মুক্ত করতে হবে। তবে তুই চিন্তা করিস না, আমি তোর অপেক্ষায় এত দিন ধরে এখানে বসে আছি। আমি তোর সাহায্য করতে এসেছি। এসব কথা শুনে শিবু মনমরা হয়ে গেল। সে কষ্ট ভরা কণ্ঠে বলল, আমার খুব কষ্ট হয়। আমি বড় হয়ে গিয়েছি, কিন্তু এখনো নিজের পায়ে দাঁড়াতে পারিনি। শিবু, তুই চিন্তা করিস না, আমি এই জঙ্গলের সব রহস্য জানি। তুই আমার সঙ্গে চল। এই কথা বলে তারা দুজন হাঁটতে শুরু করল। কিছু দূর যাওয়ার পর তারা একটি রহস্যময় গুহার সামনে এসে দাঁড়ালো। তারপর সেই লোকটি গুহার দিকে তাকিয়ে বলতে লাগলো, এই সেই জায়গা শিবু, তোকে ওই জায়গাটা খুঁড়তে হবে। শিবু মাটি খুঁড়তে শুরু করল। কিছুক্ষণ পর হঠাৎ মাটির নিচে একটি বাক্সের দেখা মিলল। এখন এই বাক্সটা খোল। বাক্সটা খোলার সঙ্গে সঙ্গেই শিবু একেবারে আশ্চর্য হয়ে গেল। এখানে তো অনেক সোনা, মুক্তা, এগুলো বিক্রি করলে আমি ধনী হয়ে যেতে পারি। এই সব সম্পদ এখন তোর। আগে তুই ধনী হ, তারপর আমি তোকে বলবো কিভাবে আমি এই অভিশাপ থেকে মুক্ত হব। আর তারপর আমি তোকে তোর বাবার সঙ্গেও দেখা করিয়ে দেব। আমি জানি তিনি এখনো কোথায় আছেন। ঠিক আছে, আমি তাই করব। কিন্তু একটা কথা বল, ধনী হয়ে গিয়ে আমাকে ভুলে যাবি না তো? একদম না। আমার এই ধনের থেকেও বেশি ইচ্ছা হলো আমার বাবাকে সুস্থ অবস্থায় আবার নিজের কাছে ফিরে পাওয়া। এইটুকু বলি শিবু সেই সোনা ভরা বাক্সটি নিয়ে গ্রামের দিকে ফিরে গেল। পরদিন সকালেই সে জমিদার গোগা মণ্ডলের কাছে গিয়ে তার ইচ্ছার কথা জানাল। কর্তামশাই, আমি শহরে গিয়ে একটা ব্যবসা করতে চাই। শিবু, তুই তো কখনো গ্রামের বাইরে যাসনি। ব্যবসা করতে গেলে অনেক টাকা আর অভিজ্ঞতা লাগে। তুই এসব কিভাবে করবি? কর্তামশাই, আমি শহরে গিয়ে অনেক পরিশ্রম করব। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। আমি ভালো কিছু করেই আবার এই গ্রামে ফিরে আসব। এ কথা শুনে জমিদার গভীর চিন্তায় পড়ে গেলেন। কিছুক্ষণ পর মুচকি হেসে তিনি বললেন, যদি তোর লক্ষ্যে সত্যি শক্তি থাকে তাহলে তুই নিশ্চয়ই সফল হবি বাবা। আমার আশীর্বাদ সব সময় তোর সঙ্গে আছে। আমি অবশ্যই সফল হয়ে ফিরে আসব। এই কথা বলে শিবু চুপচাপ হাতে সেই বাক্সটি নিয়ে গ্রামের পথ ধরে বেরিয়ে গেল। আরে ভাই, তুই যে হিরেগুলো আমাকে দেখালি এগুলো তো ভীষণ দামি। এত মূল্যবান হিরে আর গয়না তুই কোথায় পেলি? এগুলো আমার বাবার দেওয়া হিরে ও গয়না। দোকানদার শিবুকে তার গয়নাগুলোর সঠিক দাম বুঝিয়ে দিলেন। এরপর শিবু আরো কিছুদিন শহরে থেকে সেই হিরে ও গয়না বিক্রি করতে লাগলো। অল্প সময়ের মধ্যেই সে অনেক ধনী হয়ে গেল। তারপর একদিন সে তার নিজের গ্রামে ফিরে গেল।